হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিও টপিকটা একটু ইম্পর্ট্যান্ট। এটা আপনাদের অনেকেরই কোয়েরি থাকে, অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করেন যে ভাইয়া লো সিজিপিএ দিয়ে কি অ্যাডমিশন পাওয়া সম্ভব, বা লো সিজিপিএ দিয়ে কি আমি স্কলারশিপ পেতে পারি। তো আজকে এই ব্যাপারে আলোচনা করব যে আপনার সিজিপিএ যদি একটু কমও থাকে সেই ক্ষেত্রে আপনি কিভাবে অ্যাডমিশন সিকিউর করতে পারবেন, অথবা আপনি তার পাশাপাশি স্কলারশিপও পেতে পারেন। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করে করে দেখলে কিন্তু আপনারই ক্ষতি, কারণ আপনারা অনেকেই লো সিজিপিএ নিয়ে অ্যাপ্লাই করবেন, পরবর্তীতে কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে আপনার অ্যাডমিশনটা হয়তো আপনার মিস হয়ে যাবে, অথবা দেখা গেল আপনি কোনো স্কলারশিপ পেলেন না। সেই ক্ষেত্রে ডু ওয়াচ দিস ভিডিও অ্যান্ড ডোন্ট স্কিপ এনি পার্ট। অলরাইট, তো লো সিজিপিএ বলতে আসলে কি বোঝায়, বা লো সিজিপিএ বলতে এটা আসলে কতটুকু লো। তো প্রতিটা ইউনিভার্সিটিরই ওয়েবসাইটে তারা মেনশন করে দেয় যে এই প্রোগ্রামে ভর্তি হতে হলে আপনার সিজিপিএ কত দরকার। তো দেখা গেল তারা ওয়েবসাইটে অলরেডি মেনশন করেছে যে ওই প্রোগ্রামে ভর্তি হতে সিজিপিএ 3.0 দরকার, বাট আপনার সেখানে সিজিপিএ 2.9। সেই ক্ষেত্রে আপনি কিন্তু অলরেডি অ্যাডমিশনের জন্য এলিজিবল না, বাট স্টিল আপনি অ্যাপ্লাই করলে দেখা যাবে আপনার রিজেকশন চলে আসার চান্সেস বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এলিজিবল হন, স্টিল কিন্তু আপনার অ্যাডমিশন গ্যারান্টেড না। আপনার অ্যাডমিশনটা সিকিওর করতে হলে বা স্কলারশিপ পেতে হলে আপনাকে আদার্স কিছু সাইটে কাজ করতে হবে, যেটা নিয়ে আমি এখন কথা বলবো। আমরা তাহলে ধরে নিলাম যে আপনি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল, অর্থাৎ তারা ওয়েবসাইটে যদি উল্লেখ করে থাকে সিজিপিএ 2.8 দরকার, আপনারও হয়তো সিজিপিএ 2.8 আছে। তাহলে এখন আপনার আদার্স কি সাইটে ফোকাস করতে হবে, বা অলরেডি আপনার কোন কোন দক্ষতা আছে। তো প্রথমত আমি যেটা উল্লেখ করব যে আপনি ইউনিভার্সিটির বাইরে সময় দিয়েছেন কিনা, অর্থাৎ আপনার যেই সিজিপিএ কম সেটা এখন আপনাকে অ্যাডমিশন কমিটিকে বোঝাইতে হবে যে কেন আপনার সিজিপিএটা আসলে লো। আপনি ইউনিভার্সিটির বাইরের কোনো অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছেন কিনা, বা আপনার ইউনিভার্সিটির বাইরে কি দক্ষতা আছে। যেমন বলতে পারেন যে আপনি হয়তো কোনো ফিল্ড ওয়ার্ক, সেমিনার, ওয়ার্কশপ, বা আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স আছে, আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, অথবা আপনার রেলেভেন্ট জব এক্সপিরিয়েন্স আছে। তো যার জন্য আপনি পড়াশোনায় তেমন একটা ফোকাস করতে পারেন নাই। অর্থাৎ এই পুরা অ্যাডমিশন প্রসেসটা কিন্তু একটা প্যাকেজ, নট জাস্ট সিজিপিএর উপরে আপনার অ্যাডমিশন কমিটি আপনাকে অ্যাডমিশন দিবে। এখানে কিন্তু আরও অনেক খালি বক্স আছে যেখানে আপনাকে টিকমার্ক দিতে হবে। যত বেশি বক্সে আপনি টিকমার্ক দিতে পারবেন, তত আপনার অ্যাডমিশন পাওয়ার চান্স অথবা স্কলারশিপ পাওয়ার চান্সেস তত বেড়ে যাবে। তো এই সিজিপিএ কম থাকলে প্রথমত আপনাকে এটা দেখাতে হবে যে আপনার ইউনিভার্সিটির বাইরেও আপনি অনেক সময় দিয়েছেন, আপনি হয়তো পাশাপাশি জব করেছেন, বা আপনার অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যার জন্য আপনি পড়াশোনাতে খুব বেশি সময় ব্যয় করতে পারেননি, বা আপনার খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আপনার পাবলিকেশন আছে, হয়তো ইউনিভার্সিটির মধ্যে না, ইউনিভার্সিটির বাইরেও হয়তো আপনি কোনো রিসার্চ অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করেছেন, আপনার কোনো পাবলিকেশন আছে। সেই ক্ষেত্রে আপনি পড়াশোনা বা কোর্স রিলেটেড স্টাডি আপনি খুব বেশি করার সুযোগ পাননি, যার জন্য আপনার সিজিপিএ কম। সেই ক্ষেত্রে কিন্তু ওই জব এক্সপিরিয়েন্স বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে, আপনাদের যদি পাবলিকেশন বা রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, সেটা উল্লেখ করলে আপনার প্রোফাইল কিন্তু আরও স্ট্রং হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার, অ্যান্ড এইটা কিন্তু একটা গেম চেঞ্জার। এই জায়গাতেই আপনারা কিন্তু অ্যাডমিশন কমিটির কাছে এক্সপ্লেইন করতে পারবেন যে আসলে কেন আপনার সিজিপিএ কম, কিন্তু আদার্স অনেক সাইটে আপনার দক্ষতা আছে। এখানে কিন্তু আপনার নিজের গল্পটা আপনি বলতে পারবেন যে দেখো আমার এখানে স্ট্রেংথ আছে যার জন্য আমার সিজিপিএ কম, কিন্তু আমি তোমার প্রোগ্রামে ভর্তি হতে চাই বা স্কলারশিপ পেতে চাই। যার জন্য একটা ভালো স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার লেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় যে জিনিসটা আপনাকে অ্যাডমিশন বা স্কলারশিপ পেতে হেল্প করবে সেটা হচ্ছে রেকমেন্ডেশন লেটার। অলওয়েজ চেষ্টা করবেন মিনিমাম 2টা রেকমেন্ডেশন লেটার ম্যানেজ করে রাখার।
আপনার রিসার্চ সুপারভাইজার বা প্রফেসর তাদের কাছ থেকে রেকমেন্ডেশন লেটার নিতে পারেন যারা আপনাকে ভালোভাবে চেনে, অথবা জব পারপাস হইলে সেই ক্ষেত্রে আপনার ম্যানেজার বা আপনার সিনিয়র কেউ দীর্ঘদিন ধরে কাজ করছে যারা আপনাকে ভালোভাবে চেনে, আপনার ক্যাপাবিলিটিস সম্পর্কে জানে, তাদেরকে বলে রেকমেন্ডেশন লেটার নিয়ে রাখবেন। বাট অলওয়েজ মেক শিওর যে যাদেরকে আপনি রেকমেন্ডেশন লেটার যাদের থেকে নিচ্ছেন তাদেরকে ইনফর্ম করে রাখবেন যে দেশের বাইরে অ্যাপ্লিকেশানে আপনি তাদের কাছ থেকে লেটার নিয়ে সাবমিট করবেন যদি দেশের বাইরে থেকে ইউনিভার্সিটি কোনোভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তারা যেন সেটাতে রেসপন্স করে। চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইন্টারভিউ ভালো করে দেওয়া। অর্থাৎ অনেক ইউনিভার্সিটিতেই আপনার অ্যাডমিশন প্রসেস করার পর দেখা যায় ফাইনাল একটা ইন্টারভিউ থাকে, অথবা অ্যাডমিশন ক্রাইটেরিয়াতেই তারা শর্ট একটা ইন্টারভিউ সেশন রাখে, অথবা আপনাকে নিজেকেই রেকর্ড করতে বলে যে আপনি আপনার সম্পর্কে কিছু বলেন বা এই সাবজেক্টে কেন ভর্তি হতে চান। সেই ক্ষেত্রে আপনি যেন সেটা খুব ভালোভাবে সাবমিট করেন, অথবা ইন্টারভিউ সেশনটা যেন আপনার ভালো হয়, সেটার জন্য আপনি ভালোভাবে প্রিপারেশন নেবেন। ফিফথ যে ইম্পর্টেন্ট পয়েন্টের কথা আমি বলবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্টে একটা ভালো স্কোর আনা। এটা হয়তো আপনারা অনেকেই মনে করবেন যে এটার উপরে আসলে বেস করে অ্যাডমিশন বা স্কলারশিপ কি ডিপেন্ড করে। তেমন একটা ডিপেন্ড না করলেও আপনি আসলে এখানে যে এফোর্ট দিয়েছেন সেটা প্রুফ করার জন্য আপনি যদি একটা ভালো স্কোর আনতে পারেন সেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। যেহেতু আপনার সিজিপিএ কম, আপনি যদি আইএলটিএসে একটা ভালো স্কোর আনতে পারেন, অর্থাৎ রিকোয়ারমেন্ট যদি থাকে 6.5, দেখা গেল আপনার আইএলটিএস স্কোর হয়তো 7.5 বা 8, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তারা একটু হইলেও প্রায়োরিটি দিবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে রিলেভেন্ট সাবজেক্ট বা প্রোগ্রামে অ্যাপ্লাই করা। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, কেননা আপনারা দেখা যায় আপনাদের ব্যাকগ্রাউন্ড এক, বাট আপনারা অ্যাপ্লাই করেন ডিফারেন্ট একটা প্রোগ্রামে। এটা কখনোই করবেন না, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের অবশ্যই সাবজেক্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখবেন। দেখা গেল আপনি পড়াশোনা করেছেন পাবলিক হেলথে, বাট আপনি অ্যাপ্লাই করছেন বিজনেস ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু অবশ্যই রিলেভেন্ট না। তো আপনি যেইখানে পড়তে চাচ্ছেন সেটা কিন্তু আপনার সাবজেক্টের সাথে অ্যালাইনমেন্টটা ঠিক থাকতে হবে। সেটা যদি ঠিক না থাকে আপনি উল্টো অ্যাডমিশন চান্সের ক্ষেত্রে, অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু আরও পিছায়া যাবেন। বাট হ্যাঁ, কিছু কিছু কেসে আপনি যদি রিলেভেন্ট জব এক্সপিরিয়েন্স বা অন্যভাবে অ্যাডমিশন কমিটিকে স্টেটমেন্ট অফ পারপাসের মাধ্যমে বোঝাতে পারেন যে আমি কেন আমার ব্যাকগ্রাউন্ড সুইচ করতে চাচ্ছি, সেটা একটা ডিফারেন্ট স্টোরি। বাট অলওয়েজ চেষ্টা করবেন সাবজেক্ট অ্যালাইনমেন্টটা ঠিক রাখার। এখানে এডিশনাল একটা বোনাস টিপস হতে পারে, সেটা হচ্ছে আপনার সিভি বা রেজুমে। আপনারা অবশ্যই সিভি বা রেজুমেতে খুব সুন্দরভাবে উল্লেখ করবেন যে আপনার আসলে প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার স্টাডি বা আপনার সম্পর্কে একটু বলার চেষ্টা করবেন। অনেকেই আমি দেখেছি সিভি বা রেজুমেতে খুব বেশি ফোকাস করেন না, দেখা যায় অজবরল একটা সিভি বা রেজুমে বানায় রাখেন। সেই ক্ষেত্রে অবশ্যই একটা সুন্দর সিভি বা রেজুমে বানানোর চেষ্টা করবেন। ভিডিও শেষে আমি এতটুকু বলবো যে যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখেছেন তাদের ধৈর্য অনেক। অ্যান্ড এটাই আরেকটা এডিশনাল বা বোনাস টিপ, সেটা হচ্ছে আপনাকে ধৈর্য রাখতে হবে অ্যান্ড আপনাকে অনেক জায়গায় আবেদন করতে হবে আপনার ভাগ্যকে এক্সপ্লোর করার জন্য। তাছাড়া কিন্তু আপনি যদি শুধুমাত্র একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিশন পাওয়ার চান্সেস কিন্তু বাড়বে না। আপনাকে ডিফারেন্ট প্রোগ্রাম বা ইউনিভার্সিটিতে বা দেশে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার আসলেই দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আপনি মোর দেন ওয়ান বলবো না, আসলে মাল্টিপল প্রোগ্রামে আপনি আবেদন করবেন। এখন আপনাদের এরকম কেস হইতে পারে যে ভাই আমি তো সবই ফলো করছি তারপরও আমার রিজেকশন আসছে, বা তারপরও আমার হচ্ছে না, বা কেন হলো না, এটার পিছনে আসলে কারণ কি? সেই ক্ষেত্রে দেখেন, একে তো এখানে ভাগ্যও অনেকটা ডিপেন্ড করে, বাট এখানে যে ব্যাখ্যাটা দেয়া যায় সেটা হচ্ছে অনেক প্রোগ্রামেই দেখা যায় সিট বরাদ্দ করা থাকে। দেখা যায় যে আপনার সেই ডিপার্টমেন্টে বা সেই প্রোগ্রামে হয়তো বা 50 জন বা 40 জন স্টুডেন্ট নিবে। অ্যান্ড দেখা গেল যে আপনি যেখানে আবেদন করেছেন আপনার চেয়ে হয়তো ওই প্রোগ্রামে
মানে ওই ইনটেকে দেখা যায় আরও ভালো ভালো অ্যাপ্লিক্যান্টরা অ্যাপ্লাই করেছিল, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারাই প্রাধান্য পাবে, আপনাকে হয়তো সেক্ষেত্রে অ্যাডমিশন দেয়া হয়নি। তো এটা একটা বিষয় যে হয়তো বা ভালো ভালো অ্যাপ্লিক্যান্ট ছিল বলে সেই ইনটেকে আপনি বা সেই প্রোগ্রামে আপনি চান্স পান নাই। বাট অলওয়েজ চেষ্টা করবেন পজিটিভ ভাবার, অ্যান্ড এটা মাথায় রাখবেন যে যার শুধুমাত্র সিজিপিএ ভালো বাট আদার্স কোনো অ্যাক্টিভিটিস নেই, বাট আপনার সিজিপিএ কম থাকা সত্ত্বেও আপনার যদি আদার্স এই পয়েন্টগুলো অনেক অনেক ভালো থেকে থাকে, আপনি কিন্তু যার সিজিপিএ ভালো তার থেকেও কিন্তু আগায় থাকবেন। কারণ শুধুমাত্র পড়াশোনা করা বা কোর্স নিয়ে ভালো সিজিপিএ করাই কিন্তু অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে কিন্তু ডিটারমিনেশন পয়েন্ট হয় না, আরও অনেক পয়েন্ট আছে। বাট হ্যাঁ, সিজিপিএ একটা বিগ চাঙ্ক অফ পয়েন্ট ক্যারি করে, যেটা আপনার ভালো হলে অবশ্যই আপনি অ্যাডমিশন চান্সে অনেক আগায় থাকবেন। অ্যান্ড আপনি যদি এই ধরনের স্টুডেন্ট হয়ে থাকেন যে আপনার সিজিপিএও ভালো, আপনার আইএলটিএস ভালো, আপনার রেকমেন্ডেশন লেটারও আছে, আপনার সিভি রেজুমেও আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন, আপনার স্টেটমেন্ট অফ পারপাস চমৎকার, তাহলে তো আপনাকে অ্যাডমিশন বা স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে কেউই আটকাতে পারবে না। সো আমি মনে করি অলওয়েজ সেভাবেই পরিশ্রম করবেন যাতে আপনার প্রোফাইলটা কমপ্লিট একটা প্যাকেজ হয়। অ্যান্ড সেরকম না হলেও হতাশ হওয়ার কোনো কারণ নেই, যেটা গেছে বা যেটা আপনি সিজিপিএ পেয়েছেন সেটা তো আর ফিরে আনার উপায় নেই। যেই বাকি পয়েন্টগুলো যেগুলো আমি বললাম সেগুলো অবশ্যই আপনারা মাস্ট ফলো করবেন ইমপ্রুভ করার। অলরাইট, দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ যাদের সিজিপিএ কম এই ভিডিওটাতে আপনারা সমস্ত অ্যান্সার পেয়ে গেছেন। অ্যান্ড আপনাদের যদি এরপরও ডিটেইল কোনো কোয়েরি থাকে বা কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ইমেল আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড নেক্সট ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আইল সি ইউ অ্যাগেন নেক্সট টাইম।